1920 সালের 1 মে ব্রেখটের মা মারা যান। এই সময়ে ব্রেখটের ডাক্তারি পড়াশোনায় আবার ছেদ পড়ল। শেষ পর্যন্ত ব্রেখট মঞ্চের জগতে পা রাখলেন। যেভাবে তখনকার জার্মান ভাষাভাষী যুবক নাট্যকাররা এ জগতে আসতেন শিল্প নিয়ে বেঁচে থাকতে, ঠিক সেভাবেই, অর্থাৎ একজন নাট্য বিশেষজ্ঞ হিসেবে। সমগ্র থিয়েটার শিল্পে এই ভূমিকাটির কথা ইউরোপের অন্যান্য দেশে ও আমেরিকায় প্রায় অজানাই ছিল। এই নাট্য বিশেষজ্ঞের দায়িত্বের মধ্যে পড়ত কোনো কোম্পানির মাইনে করা নাট্যকার হিসেবে নাটক লেখা ও অন্য কোনো নাটককে প্রযোজনার উপযোগী করে তোলার কাজ, কর্তৃপক্ষকে পরামর্শ দান ও নাটক পড়ে শোনানো, অনুষ্ঠান সূচির সম্পাদনা এবং জনসংযোগ আধিকারিকের কাজ। মিউনিখ ক্যামেরস্পিয়েল কোম্পানির অন্যতম একজন নাট্য বিশেষজ্ঞ হিসেবে ব্রেখট কাজে যোগ দিলেন। এরই ম্যানেজার ওটো ফ্যালকেনবার্গ ব্রেখটের পাণ্ডুলিপি পড়ে পছন্দ করেছিলেন ও ড্রামস ইন দ্য নাইট প্রযোজনার কথাও ভাবছিলেন। ফ্যালকেনবার্গের সঙ্গে কাজ করতে করতে ব্রেখট কিন্তু অন্যত্রও তার নাটক প্রযোজনার চেষ্টা চালাচ্ছিলেন, যাতে করে জার্মান সাহিত্য সংস্কৃতির পীঠস্থান রাজধানী বার্লিনে তিনি পা রাখতে পারেন। 1921 সালের গোটা বছর ধরেই বেশ কয়েকবার ব্রেখট বার্লিন গিয়েছিলেন এই উদ্দেশ্যে। আর বার্লিনেই 1922-এর গোড়ায় তাঁর সঙ্গে আলাপ হয় আর্নল্ড ব্রোনেনের। এই ব্রোনেন ছিলেন সমকালীন জার্মান সাহিত্যের একজন বিতর্কিত মানুষ। একজন অস্ট্রীয় ইহুদি শিক্ষকের ছেলে ব্রোনেন নাম করেছিলেন জার্মান প্রকাশবাদী শিল্প আন্দোলনের অন্যতম নেতা হিসেবে, কিন্তু পরবর্তীকালে তিনি নিজের বামপন্থী আদর্শ ও বন্ধুবান্ধবদের ছেড়ে দিয়ে নিজের যাবতীয় প্রতিভা নিয়োজিত করেন নাৎসিদের সেবায়। সমস্ত ইহুদিকে ধ্বংস করতে চেয়েছিল নাৎসিরা, আর সেই নাৎসিদের কাছে নিজের বর্ণগত বিশুদ্ধতা প্রমাণের জন্য নিজের মাকে দিয়ে ব্রোনেন আদালতে বলিয়ে নিয়েছিলেন যে তিনি তার মার স্বামীর পুত্র নন। নিজের ইহুদি সত্তাকে সম্পূর্ণ অস্বীকার না করে নাৎসিদের, অর্থাৎ বিশুদ্ধ আর্যদের ইহুদি নিধন যজ্ঞে তিনি নামতেনই বা কি করে। 1922 সাল নাগাদ আর্নল্ড চেষ্টা চালাচ্ছিলেন লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে। কাজ করছিলেন বার্লিনের একটি বড় দোকানের করণিক হিসেবে। এই ব্রোনেন বর্ণনা করেছেন, একদিন বিকেলে লেখক ও সাংবাদিক ওটো জারেক তাঁকে তাঁর বাড়িতে কয়েকজন সাহিত্যের জগতের লোকের সঙ্গে আলাপ করতে নেমন্তন্ন করেছিলেন। ব্রোনেন কিন্তু বসার ঘরে বেশিক্ষণ না বসে থেকে জারেকের বিশাল বাড়িটার অন্যান্য অংশগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। আর দেখতে দেখতেই একটা ঘর থেকে গিটারের আওয়াজ শুনতে পেলাম। ভেতরে গেলাম। একটু অন্ধকার অন্ধকারই ছিল ভেতরটা। প্রথমটাই শুধু একটা গম্ভীর কর্কশ গলার আওয়াজ মাত্র কানে এলো। তারপর দেখতে পেলাম গায়ককে। বছর 24-এর একজন কৃষকায় যুবক, চোখে স্টিল ফ্রেমের চশমা, অগোছালো চুলগুলো কপালের ওপর পড়ে আছে। ছেলেটির দিকে তাকানো মাত্র আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেছি। কেমন একটা বোধ হলো যা কেবলমাত্র ভীষণ একা এক ব্যক্তির হতে পারে। হঠাৎ জীবনী শক্তি, প্রাণশক্তিতে ভরপুর কারো সঙ্গে দেখা হলে যেমন হয়। ছেলেটি গান গাইছে, কথা বলছে, কোনো লেখা পড়ছে জোরে জোরে। ঘরে শ্রোতা আরো 4 জন যুবক, তাদের দিকে চোখই পড়ছে না আমার। আমি শুধু সেই ছেলেটির দিকে তাকিয়ে আছি। পরে ওটো জারেক আমায় বলে ছেলেটির নাম বার্টল্ট ব্রেখট। খুব অল্প সময়ের মধ্যেই ব্রেখট ও ব্রোনেনের মধ্যে গড়ে উঠল পাকাপোক্ত বন্ধুত্ব। ব্রোনেনের নাটক প্যারিসাইড, অর্থাৎ প্রিয়জনের হত্যাকারী বা হত্যাকাণ্ড, ব্রোনেনের নাটকের আর কি বা নাম হতে পারে, গ্রহণ করেছেন প্রকাশবাদী নাটকের অন্যতম প্রবর্তক মরিৎজ সিলার। পরীক্ষামূলক নাটকের জন্য নিজস্ব দল ছিল তাঁর। ব্রেখট জোর দিয়ে বললেন তিনি ব্রোনেনের নাটকে নির্দেশনা করতে চান, কেননা তিনি এ ব্যাপারে যোগ্যতম লোক। ব্রোনেন রাজি হলেন, কিন্তু ব্রেখটের শরীর তখন এমনই অপুষ্ট যে তিনি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন আর তাকে হাসপাতালে পাঠাতে হলো। ব্রোনেন নিজের সামান্য টাকা থেকে যতটা পারলেন ব্রেখটকে সাহায্য করলেন আর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন বন্ধুর সুস্থ হয়ে ওঠার জন্য। সিলার ইতোমধ্যে ব্রোনেনের নাটকের মুখ্য 2 চরিত্রে অভিনয়ের জন্য তখনকার বিখ্যাত 2 জন শিল্পীকে রাজি করিয়ে রেখেছিলেন, হাইনরিশ জর্জ ও অ্যাগনেস স্ট্রোব। এই 2 জন ইতিমধ্যে বিখ্যাত শিল্পী, রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন যখন দেখলেন সম্পূর্ণ আনকোরা নতুন এক ছোকরা নির্দেশক বাভারিয়ার নিজস্ব উচ্চারণ ভঙ্গিতে তাঁদের গাল দিচ্ছে। কিচ্ছু অভিনয় হচ্ছে না বলে। ব্রোনেনের নাটকটি লেখা হয়েছিল প্রকাশবাদী রীতি অনুযায়ী বিস্ফোরক অলংকার ভরা ভাষায়, কিন্তু ব্রেখট চাইছিলেন এটাকে খুব শান্ত ও বাস্তববাদী ভঙ্গিতে মঞ্চস্থ করতে। এই বয়সেই ব্রেখট থিয়েটারে চিত্রিত আবেগের ছড়াছড়িকে
মনে প্রাণে ঘৃণা করতেন। তারকা শিল্পীরা জোর দিয়ে বললেন, মূল নাটকটা অমন চিৎকার চেঁচামেচি দাবি করছে। তারপর এলো সেই দিনটি যেদিন রেগে কাঁই হয়ে হাইনরিশ জর্জ এমন জোরে তার পার্ট লেখা খাতাটি ছুঁড়লেন যে সেটা গিয়ে পড়ল প্রেক্ষাগৃহের পঞ্চদশ সারির চেয়ারগুলোর একটাতে। আর অ্যাগনেস ট্রপ এ সমস্ত কাণ্ডকারখানায় জ্ঞান হারালেন। প্যারিসাইডের প্রথম অভিনয় স্থগিত রাখা হলো। ব্রেখট ব্রোনেনকে জানালেন, অভিনন্দন, ওই শিল্পীদের দিয়ে এ নাটকটা হতো না মোটেও। ব্রেখট মিউনিখে ফিরে গেলেন। এদিকে ব্রোনেন অভিযোগ করেছেন যে তিনি নিজে যেভাবে নিজের নামের নরম সরম দিকটা বদলে তাকে কঠোর একটা মাত্রা দেবার জন্য নামটাকে আর্নল্ড থেকে আর্নল্ড করেছেন, সেটা দেখেই ব্রেখট নিজের নামটা বার্টহোল্ড থেকে বার্টোল্ড করেছেন। অর্থাৎ ব্রেখট তাঁর ধারণাটা মেরে দিয়েছেন। অন্যদিকে ফ্রাঙ্কফুর্টে যখন ব্রোনেনের নাটক আরও বড় একজন কূটনীতিতে পারঙ্গম পরিচালকের নির্দেশনায় মঞ্চস্থ হচ্ছে, তখন ব্রেখটের ড্রামস ইন দ্য নাইট প্রযোজিত হচ্ছে বার্লিনে। 1922-এর 22 সেপ্টেম্বর ব্রেখট বার্লিনের প্রভাবশালী সমালোচক হারবার্ট ইহেরিংকে চিঠি লিখে তাঁর নাটকের প্রথম রজনীর অভিনয়ে উপস্থিত হবার আমন্ত্রণ জানিয়েছিলেন। চিঠিতে ব্রেখট লিখেছিলেন, প্রথম অভিনয় হতে যাচ্ছে 29 সেপ্টেম্বর শুক্রবার। আমি জানি ঠিক কতটা দাবি আমি করে ফেলছি, কিন্তু সত্যিই এর উপর আমার অনেক কিছু নির্ভর করছে। এখন যখন বার্লিনের মঞ্চ পরীক্ষা নিরীক্ষা করা প্রায় বন্ধ করে দিয়েছে, তখন উচ্চস্তরের একটা সমালোচনা অত্যন্ত জরুরি, কেননা সেটাও এখন রীতিমতো দুর্লভ। ক্যামেরস্পিয়েলে প্রথম রজনীর অভিনয় ছিল অসম্ভব সফল। দর্শকদের প্রেক্ষাগৃহে প্রবেশমাত্র অভিনন্দন জানাচ্ছিল দেয়াল জুড়ে লেখা এইসব লেখা, অত আবেগ ভরে তাকিও না, কিংবা নিজের চামড়ার নিচে সব মানুষ সবচেয়ে সুখী। তারা দেখল নাট্য ঘটনা ঘটছে অবাস্তব মঞ্চসজ্জায়, আর শহরের ছবি ফুটে উঠছে মঞ্চের পেছনের পর্দায়, যে পর্দা আবার ঘরের দেয়াল হিসেবেও কাজ করছে। এরকমই কোনো এক ঘরে সৈনিক প্র্যাগলার সিদ্ধান্ত নেয় যে সে আর বিপ্লবী ডামাডোলের মধ্যে নেই, বরং সে তার সাময়িক অবিশ্বাসী প্রেমিকাকেই বিয়ে করে শান্তিতে থাকতে চায়। আর তার এই সিদ্ধান্তটি গ্রহণের সময় মঞ্চের ওপর থেকে পেছন দিকে চৈনিক প্রদীপের মতো ঝোলে রক্তিম চাঁদ। ইহেরিং গিয়েছিলেন মিউনিখে প্রথম রজনীর অভিনয়ে। তিনি এ নাটকের যে অসম্ভব বুদ্ধিদীপ্ত এবং প্রায় সুদূর প্রসারী সমালোচনাটি লেখেন, তার একটি অংশ ছিল এই রকম। 24 বছরের কবি বার্ট ব্রেখট রাতারাতি জার্মান সাহিত্য চরিত্রের মুখটি বদলে দিলেন। বার্ট ব্রেখটের হাত ধরে একটা নতুন স্বরভঙ্গি, একটা নতুন সুর, একটা নতুন দৃষ্টি আমাদের সময়টায় প্রবেশ করেছে। ব্রেখটের তন্ত্রে তন্ত্রে শেকড় গজিয়েছে এই যুগের বিভৎসতা, বাসা বেঁধেছে তার রক্তে। পরিবেশকে এ ধরনের স্থবিরতা দেয় এই ভয়ঙ্করতা। মানুষ আর তার চারপাশকে প্রায় অন্ধকারাচ্ছন্ন করে। এই যুগের পচনশীল ক্ষত আর দিশাহীনতা ব্রেখট শারীরিকভাবে অনুভব করেন। এই কারণেই তার ব্যবহৃত প্রতীকের এমন অপ্রতিদ্বন্দ্বী জোর। তার ভাষাকে অনুভব করা যায় জিহ্বায়, টাকরায়, কর্ণকুহরে, শির দাঁড়ায়। এই ভাষা নিষ্ঠুরভাবে ইন্দ্রিয়গ্রাহ্য এবং বিষাদগ্রস্তভাবে কোমল। এই ভাষা ধারণ করে এক ধরনের অশুভ ও অতলান্ত দুঃখের বোধ, কঠোর এক রসবোধ এবং সবিলাপ এক গীতিময়তা। ঘটনাচক্রে ইহেরিং ছিলেন 1922 সালের সে বছরের সেরা যুবা নাট্যকারকে প্রদেয় পুরস্কার কমিটির বিচারক। প্রাথমিকভাবেই তিনি সেই পুরস্কারটি ভাগ করে দিতে চেয়েছিলেন ব্রোনেন আর ব্রেখটের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি পেলেন একা ব্রেখট। একজন গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী উঠতি নাট্যকার হিসেবে ব্রেখটের নাম সুপ্রতিষ্ঠিত হয়ে গেল।